হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমাদের যে ইন্ডিয়ান পলিটি সিরিজ চলছে, সেই ভারতীয় সংবিধান এই বিষয়ের আজকে আমরা 3 নম্বর ক্লাস করব। আশা করি তোমরা প্রথম এবং দ্বিতীয় দুটো ক্লাসই তোমরা দেখেছো। তো এই ক্লাসগুলো তোমাদের পুরোপুরি ডেসক্রিপটিভভাবে শেখানো হবে, যে ভারতীয় সংবিধান বিষয়টা পুরোপুরি ডেসক্রিপটিভ আলোচনা হবে, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু নোট খাতা নিয়ে বসবে। একবারে কি করবে, ভারতীয় সংবিধানের ফুল নোটসটা তুমি বানিয়ে নেবে। এতে করে পরীক্ষার আগে জাস্ট তুমি নোটটা যদি রিভিশন দিয়ে যাও, তাতে কি হবে, তোমার কিন্তু কোশ্চেন করতে বেশি সুবিধা হবে। তুমি যদি শুধুমাত্র এমসিকিউর উপর ডিপেন্ডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করা কিন্তু যথেষ্ট কঠিন বিষয়। তো যারা আমাদের এই পলিটির এই সিরিজে যুক্ত হতে চাও, তারা মাত্র 249 টাকার বিনিময়ে আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা কিন্তু আমাদের এই কোর্সটা পারচেস করতে পারো। ঠিক আছে, তো চলো, আগের দিন আমরা কত দূর অবধি শিখেছিলাম সেটা একবার একটু বলে নিই। আগের দিন আমরা বলেছিলাম তোমাদেরকে যে ভারতের যে সংবিধান তৈরি হচ্ছিল, যে সময় সেই সংবিধান তৈরির সময় বিভিন্ন ধরনের কমিশন ভারতে পাঠানো হয়েছিল ব্রিটিশদের দ্বারা, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতে একটা তৈরি হয়েছিল কি, সংবিধান সভা। সেই সংবিধান সভা যখন তৈরি হয়, তারা কিন্তু মূলত দায়িত্ব নেয় যে ভারতের সংবিধান তৈরি করবে, এবং সেই সংবিধান সভায় বিভিন্ন ধরনের কমিটি পড়েছিলাম। সেই কমিটি দুই রকমের ছিল, কিছু মেজর কমিটি ছিল, কিছু মাইনর কমিটি ছিল। মেজর কমিটির সংখ্যা কতগুলো ছিল? 8খানা মেজর কমিটি ছিল। সেই মেজর কমিটির প্রত্যেকটা আমি পড়িয়েছি, এবং তার চেয়ারম্যানের নাম আমি পড়িয়েছিলাম। এবং মাইনর কমিটির মধ্যে মাত্র দুটো আমি লিখিয়েছিলাম, ওই দুটোই নাকি ইম্পর্টেন্ট, যদি কিনা তুমি ভালো ভালো পরীক্ষা দাও তাহলে সেইখানে ওই দুটোই শুধুমাত্র আসবে। ঠিক আছে, এরপরে আমি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিটি, মেজর কমিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিটি, যার নাম হলো ড্রাফটিং কমিটি, অর্থাৎ খসড়া কমিটি। সেই কমিটির চেয়ারম্যান তোমরা সবাই জানো, বি.আর. আম্বেদকর। এবং বাকি যে ছয়জন সদস্য, মানে মোট ওই খসড়া কমিটিতে 7জন সদস্য ছিল। তো 7জনের নামই আমি আগের দিন বলে শেষ করেছিলাম, এবং তারপর থেকে আজ শুরু হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস। আশা রাখবো তোমরা প্রত্যেকে নোট খাতা নিয়ে বসছো, এবং একবারেই কিন্তু নোট তৈরি করেই উঠবে। ঠিক আছে, যাতে কমপ্লিট তোমার একটা পলিটির বই তোমার কাছে রেডি হয়ে যায়, এবং এমন একটা নোটস তৈরি হবে যেখানে তুমি 10টা 5টা বই পড়লেও সেই ততটুকু ইনফরমেশন কিন্তু জোগাড় করতে পারবে না। ঠিক আছে, এরকম একটা নোটস তোমাকে বানানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকের ক্লাসে কি কি তোমাদের শেখানো যায়। বলছে যে প্রথম পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে কি বলছে, হাতি গণপরিষদের প্রতীক হিসাবে গৃহীত হয়েছিল। তাহলে আমাদের যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার একটা প্রতীক বা শিলমোহর ছিল। সেই শিলমোহরটা কি ছিল? এলিফ্যান্ট বা হাতি ছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব কি পরের পয়েন্টটা, স্যার বি.এন. রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। তাহলে আমাদের যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? পরীক্ষায় এইভাবে ডাইরেক্ট আসবে। ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? তাহলে সাংবিধানিক উপদেষ্টার ইংলিশটা কি? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? উত্তর হয়ে যাবে বি.এন. রাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, গণপরিষদ অর্থাৎ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেক্রেটারি কে ছিলেন? তাহলে দেখো
কনস্টিটিউশনাল অ্যাডভাইজার তো তুমি বিএনরাও করলেন, কিন্তু সচিব বা সেক্রেটারি কে ছিলেন? পরীক্ষায় আসলে লিখবে HVR আয়েঙ্গার। HVR কি? আয়েঙ্গার। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখব, গণপরিষদের সংবিধানের প্রধান খসড়া ছিলেন SN মুখার্জি। আচ্ছা দেখে নি একটু ইংলিশটা কি বলছে। SN মুখার্জি ওয়াজ দ্য চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মুখ্য যে খসড়া খসড়া তৈরি করেছিল সেটা কে? SN মুখার্জি। SN মুখার্জি। তাহলে গণপরিষদের সংবিধানের যে প্রধান খসড়া তৈরি করেছিল, খসড়া ছিলেন বলবো না, খসড়া তৈরি করেন, SN মুখার্জি। SN মুখার্জি। এরপরে আমরা দেখব এই যে আমাদের যে এত সুন্দর একটা সংবিধান, বিরাট বড়, পৃথিবীর সবচেয়ে বড় একটা লিখিত সংবিধান, যার ছবি তোমরা প্রথমেই দেখেছো, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ছবি। তো এই যে যে একটা গুরুত্বপূর্ণ যে পুস্তক, এই বইটাতে যে হাতের লেখায় ক্যালিগ্রাফার কে ছিলেন, যে সুন্দরভাবে এটাকে সাজিয়েছিলেন, যে লিখেছিলেন কে, তোমার পরীক্ষায় এটা পরীক্ষায় আসে কিন্তু, যে ক্যালিগ্রাফার কে ছিলেন। তাহলে উত্তর কি হবে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী রায়জাদা লেখা আছে। ঠিক আছে, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, এরকম অপশন থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আরো কি কি দেখবো পয়েন্ট। নন্দলাল বোস এবং BR সিনহা সংবিধানকে সজ্জিত ও সুশোভিত করেছিলেন। মানে সুন্দর সুন্দর পয়েন্ট, বোল্ডিং, এই সমস্ত যে সজ্জা, প্যারা, এইসব জিনিসগুলো যে তৈরিটা করেছিল, ওর পিছনে খেয়াল রেখেছিল কে? নন্দলাল বোস আর BR সিনহা। এর পরবর্তী পয়েন্ট দেখব, আমাদের সংবিধান না দুটো ভাষায় লেখা হয়েছিল, একটা হলো ইংরেজি আর একটা হলো হিন্দি, আর একটা কি? হিন্দি। তাহলে তো ইংরেজি যে ক্যালিগ্রাফার তিনি ছিলেন কিন্তু প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, কিন্তু যদি বলে হিন্দি সংস্করণে ক্যালিগ্রাফি করেছেন কে? তাহলে উত্তর হবে বসন্ত কৃষাণ বৈদ্য। বসন্ত কৃষাণ বৈদ্য এবং বসন্ত কৃষাণ বৈদ্য কিন্তু ক্যালিগ্রাফার ছিলেন, হিন্দি ক্যালিগ্রাফার। আর নন্দলাল বোস সেক্ষেত্রে কি আলোকিত করেছিলেন বা সজ্জায়িত করেছিলেন। ঠিক আছে, তাহলে নন্দলাল বোস কিন্তু দুক্ষেত্রে সজ্জায়িত করেছিলেন। আর ক্যালিগ্রাফার যদি তোমার পরীক্ষা আসে, ইংলিশে ক্যালিগ্রাফার কে ছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আর হিন্দি সংস্করণের যে ক্যালিগ্রাফার ছিলেন তিনি ছিলেন হলো বসন্ত কৃষাণ বৈদ্য। আশা করি তোমরা এইটুকু জিনিস পুরোপুরি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আমি বলবো। তোমরা তো আগের দিনই পড়েছিলে সংবিধান সবাই কিন্তু কতগুলো মোট অধিবেশন হয়েছিল? 11টা অধিবেশন। এইগুলো তো মনে হয় লিখিয়েছিলাম, যদি না লিখিয়ে থাকি তো হ্যাঁ হ্যাঁ লিখিয়েছি। 11টি অধিবেশন হয়েছিল মোট, এবং প্রত্যেকটা অধিবেশন কিন্তু আমি বলেও দিয়েছিলাম, প্রথম দিক থেকে 2-3টে এবং শেষের দিকে 2টো, অর্থাৎ 10 আর 11 নম্বর অধিবেশনের যে সময়কালটা, এটা SSC CPO-তে কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা এসেছে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। অধিবেশন তাহলে কতগুলো? 11টা। এটা আরেকবার রিক্যাপ করে দিলাম তোমাদের। এই 11টা অধিবেশনের মধ্যে লাস্ট 2টো আর ফার্স্ট 2-3টে তোমাদের কিন্তু টাইমটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এছাড়া তোমাকে আরো একটা পয়েন্ট আমি লিখিয়ে দিচ্ছি। আমাদের যে সংবিধান তার যে মোটো যেটা, সেটা ছিল সত্যমেব জয়তে। মোটো, সেটা লিখে রাখো, সত্যমেব জয়তে। বাংলায় লিখে নেবে তোমরা, জয়তে।
আচ্ছা, এই যে সত্যমেব জয়তে এই শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কোথা থেকে? পরীক্ষায় কিন্তু তোমার আসবে, তুমি উত্তর লিখবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখবে যে সংবিধান যখন তৈরি হয়েছিল, সংবিধানে একটা যে প্রিএমবেল যে জিনিসটা অ্যাড হয়েছিল, সেই প্রিএমবেলটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আর এছাড়া আমরা যে বেসিক কনস্টিটিউশন সম্পর্কে একটু দেখে নিই, আর একটা আধুনিক কনস্টিটিউশনের ব্যাপারটা একটু বুঝে নিই। হ্যাঁ, বেসিক যে কনস্টিটিউশন যেটা, আর এখন আমাদের মডার্ন কনস্টিটিউশন রয়েছে। আচ্ছা, মডার্ন কনস্টিটিউশন আর বেসিক কনস্টিটিউশন বিষয়টা কি? ভাই, কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন যেটা তৈরি হয়েছিল সেটাই হলো বেসিক কনস্টিটিউশন, যেটা কিনা অ্যাডাপ্ট করা হয়েছিল কি 26শে নভেম্বর 1949 সালে। আর যেটা কিনা কার্যকর হয়েছিল কত 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। তোমরা সবাই জানো বেসিক কনস্টিটিউশন যেটা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এই কার্যকর হওয়ার পরবর্তীকালে কি হয়েছে, এই সংবিধানে অনেক ধরনের কি এসেছে, অ্যামেন্ডমেন্ট এসেছে, অর্থাৎ সংশোধনী এসেছে। এবং এই অ্যামেন্ডমেন্টের ফলে সংবিধানের বিভিন্ন পার্টে বিভিন্ন জিনিস যুক্ত হয়েছে, ফলে এই সংবিধানের একটা হিউজ চেঞ্জ এসেছে। তার জন্য আমি বিষয়টাকে দুটো পার্টে আমি ভাগ করে দিলাম, যে বেসিক কনস্টিটিউশন কি আর মডার্ন কনস্টিটিউশন কি। তো বেসিক কনস্টিটিউশনের আর কি কি ফিচার্স ছিল সেটা আমি একটু দেখে নিই। বেসিক কনস্টিটিউশন যেটা ছিল তাতে তফসিলি ছিল 8টা, বা ইংলিশে লিখবে শিডিউল্ড, তফসিলি। এটা কত ছিল? এটা ছিল 8টা। আর বর্তমান যে সংবিধান, সেই সংবিধানে এই তপশিলি ইংলিশে লিখে দিয়ে এবার শিডিউল, SCHEDULES। আচ্ছা, এই শিডিউলস বর্তমানে কতগুলো আছে? 12টা আছে। এটা একদিকে বাংলায় লিখে দিচ্ছি, একদিকে ইংলিশে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। তাহলে প্রথমে শিডিউল বা তপশিলি কি ছিল? 8টা, আর বর্তমানে সেটা হয়ে গেছে 12টা। আচ্ছা, এবার যদি বলি খণ্ড, তাহলে আমাদের যে মূল যে সংবিধান, সেই মূল সংবিধানের খণ্ড ছিল কতগুলো? খণ্ড ছিল 22টি খণ্ড ছিল। আর তাহলে বর্তমানে এই যে সংবিধান রয়েছে এখন, বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের খণ্ড বা পার্ট বা খণ্ড কতগুলো হয়ে গেছে? 25টা। তার মানে 3টে পার্ট কিন্তু আরো যুক্ত হয়েছে, এটা তুমি বলতে পারো। আচ্ছা, এরপরে যদি বলি আর্টিকেল বা ধারা, মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? পরীক্ষায় বহুবার এসেছে, 395টি ধারা ছিল, 395টি ধারা ছিল। বর্তমানে কতগুলো ধারা বা আর্টিকেল আছে? বর্তমানে পরীক্ষায় যদি আসে, তুমি অ্যান্সার করবে 448টি ধারা আছে। লাস্ট এক্সামে আসা পর্যন্ত তোমার পরীক্ষায় অ্যান্সার কি অনুযায়ী কি নিয়েছে? 448টি ধারা আছে। আচ্ছা, এরপরে অ্যামেন্ডমেন্ট কতগুলো ছিল? অ্যামেন্ডমেন্ট মানে হলো সংশোধনী, তাই তো? অ্যামেন্ডমেন্ট মানে হলো সংশোধনী। বর্তমানে কটা আছে এটা তোমাদের কাছে কোশ্চেন, তোমরা সবাই চেষ্টা করবে। সংশোধনী। আচ্ছা ভাই, যখন বেসিক কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল তখন কি তাতে কোনো সংশোধনী থাকবে?
তাতে নিশ্চয়ই কোনো সংশোধনী থাকবে না, তাহলে সেখানে আমি বলবো 0টি সংশোধনী। সেখানে কতগুলো সংশোধনী ছিল? 0টি। কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক অ্যামেন্ডমেন্টস যুক্ত হয়ে গেছে। AMENDMENTS অ্যামেন্ডমেন্টস। তাহলে বর্তমানে কতগুলো অ্যামেন্ডমেন্টস যুক্ত হয়েছে? আমরা জানি 106টি। 106টি। তো কেউ যেন ভুল করে 104 মেরে দিও না, হ্যাঁ, কেননা বর্তমানে এটা কিন্তু 106টি হয়ে গেছে। তাহলে অ্যামেন্ডমেন্টসের সংখ্যা কতগুলো? 106টি। এবং আমরা সেই অ্যামেন্ডমেন্ট সম্পর্কেও বিশদে আলোচনা করব, তোমাদের কোনো বিষয় কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? এই হলো আমাদের সংবিধানের বেসিক কনস্টিটিউশন আর মডার্ন কনস্টিটিউশনের মধ্যে সামান্য পার্থক্য। যেখানে আমাদের পরবর্তী টপিক যেটা হবে সেটা হলো তপশিলি। তারপরে কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আলোচনা হবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আরো কিছু যদি আমি এক্সট্রা পয়েন্ট তোমাকে লেখাতে চাই তাহলে আমি একটু লিখিয়ে দিই। দেখো, ভারত যখন মানে ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত কিন্তু বিভিন্ন প্রদেশে ভাগ ছিল, প্রচুর প্রদেশে ভাগ ছিল, যার মধ্যে ভারতে কিন্তু 542টা প্রদেশ ছিল। ভারতের ছিল মোট, আমি যদি লিখি এখানে তোমাকে আলাদা করে যদি দেখিয়ে দিই, 600টা প্রদেশে যখন ভারত স্বাধীন হয় তখন 600টা প্রদেশে ভাগ ছিল, যার মধ্যে পাকিস্তানে চলে যায় 58টি প্রদেশ। পাকিস্তানে চলে গেল কতগুলো প্রদেশ? 58খানা, 58 প্রদেশ চলে গেল পাকিস্তানে। আর ভারতে থাকলো হলো 542টা। 542টা হলো ইন্ডিয়াতে থাকলো। আচ্ছা, এই ইন্ডিয়াতে যে 542টা প্রদেশ মানে ভারতে থেকে গেল, তার মধ্যে 3টে কিন্তু ভারতের সাথে যুক্ত হতে চায়নি প্রথমত। তাহলে সেই 3টে কি কি? এক হলো হায়দ্রাবাদ, দুই হলো জুনাগড়, আর 3 হলো জম্মু কাশ্মীর। আর 3 হলো কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে তোমরা যে ভারতের ম্যাপটা দেখেছো, সেই ভারতের ম্যাপে আমি যদি হালকা করে একটু দেখাতে চাই, জাস্ট একটুখানি বলার জন্য বলছি। এই উপরে একটা পোর্শন তোমরা সবাই জানো জম্মু কাশ্মীর, জুনাগড় কোথায়? গুজরাটের এই জায়গাটা করে জুনাগড়। আচ্ছা, আর তোমরা সবাই জানো হায়দ্রাবাদ কোথায়? এই জায়গাটা করে হায়দ্রাবাদ, তাই তো? তাহলে এই যে 3টে জায়গা, এই 3টে প্রভিন্স কিন্তু ভারতের সাথে যুক্ত হতে চায়নি। পরবর্তীকালে অপারেশন পোলো পরীক্ষা আসে, কিন্তু হায়দ্রাবাদকে কিভাবে ভারতের সাথে যুক্ত করা হয়েছিল? অপারেশন পোলোর মাধ্যমে, ঠিক আছে? অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে কিন্তু ভারতের সাথে যুক্ত করা হয়। এবং এটা অপারেশন পোলোর ডেটটা একটু লিখিয়ে দিই, 17ই সেপ্টেম্বর 1948 সাল। তাহলে তুমি দেখে বুঝতেই পারছো 47-এ স্বাধীন হলো, আর হায়দ্রাবাদ 17ই সেপ্টেম্বর 1948-এ যুক্ত হলো কিসের মাধ্যমে? অপারেশন পোলোর মাধ্যমে কিন্তু ভারতে সাথে যুক্ত হলো। এবং এই যে ভারতে যে 542খানা প্রদেশকে একত্রিত করার যে মূল দায়ভার, সেটা কিন্তু পড়েছিল কার হাতে? সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে। এই জিনিসগুলো তুমি এক্সট্রাভাবে লিখতে পারো। এবং এই যে ভারতকে একত্রীকরণ করার যে দায়িত্বটা মানে সুচারুভাবে যে পালন করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল, এর জন্য তাকে কিন্তু ভারতের বিসমার্ক বলা হয়। তাকে কিন্তু ভারতের কি বলা হয়? ভারতের বিসমার্ক। পরীক্ষায় আসতে পারে ভারতের বিসমার্ককে উত্তর কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল।
আচ্ছা, আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা আমি নিচে তো জায়গা পাচ্ছি না, উপরেই লিখে দিলাম, তোমরা একটুখানি নোট করে নিও। সেটা হলো প্রথম আমাদের যে জাতীয় পতাকা কে তোমার কোন মুখ্যমন্ত্রী উড়িয়েছিল, এই কোশ্চেনটা মাঝে মাঝে পরীক্ষা আসে। এম করুণানিধি, ঠিক আছে, এম করুণানিধি। এম করুণানিধি প্রথম কিন্তু ভারতের জাতীয় পতাকা, মানে একজন হলো চিফ মিনিস্টার, ফার্স্ট চিফ মিনিস্টার বলতে পারো, ফার্স্ট চিফ মিনিস্টার বা সিএম তামিলনাড়ুর, তোমরা সবাই জানো। তো তিনি কিন্তু 1974 সালে, 1974 সালে জাতীয় মানে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। এই কথাটা একটু লিখে রাখবে, হ্যাঁ, স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে তোমার পরীক্ষায় শুধু এই কোশ্চেনটা আসবে, কোন চিফ মিনিস্টার প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? এম করুণানিধি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের বিভিন্ন তফসিল। আচ্ছা, তপশিলির বিষয়টা যখনই বলতে যাব তখন তোমাকে বলতে হবে আগে কি, যে ভারতে কতগুলো প্রথম তপশিলি ছিল। তুমি বলবে যে 8খানা তপশিলি ছিল, এইটা আমরা একটু আগেই পড়ে এসেছি, এই যে এইখানটায়, যে তপশিলির সংখ্যা কতগুলো, 8খানা। আর বর্তমানে কতগুলো, বর্তমানে কিন্তু 12খানা হয়ে গেছে। আচ্ছা, তার মানে 4খানা কিন্তু পরবর্তীকালে যুক্ত হয়েছে। আচ্ছা, যুক্ত করতে গেলে যেটা দরকার সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট দরকার, অর্থাৎ সংশোধনী। এর জন্য কি করতে হয় শোনো, একটু বলে রাখছি। সংশোধন করার জন্য প্রথমে আগে একটা সংশোধন বিল আনতে হয়, প্রস্তাব আনতে হয়, এবং সেটা যখন পাশ হয়ে যায় দুটো কক্ষের দ্বারা, তখন সেটা কিন্তু অ্যাক্টে পরিণত হয়। তাই সংবিধান বিল কত নম্বর, সংবিধান অ্যাক্ট কত নম্বর, এগুলো কিন্তু খুবই জানার বিষয় আছে, যেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করবো, হ্যাঁ। তো এখন তোমরা জাস্ট দেখো ভারতের সংবিধানে যে 12খানা তপশিলি আছে সেইগুলো সম্পর্কে আমি একটু বলছি, হ্যাঁ। তাহলে প্রথম যে তপশিলি, তাহলে প্রথম তপশিলি সম্পর্কে কি বলছে, নেম অফ দ্য স্টেটস অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন। তাহলে প্রথমে আমি বলবো যে প্রথম তপশিলিতে আছে বিভিন্ন রাজ্যের নাম। ভারতে যে 28টা রাজ্য আছে না, তাহলে সেই 28টি রাজ্যের নাম বলতে পারো, 28টি রাজ্যের নাম। এবং তাদের জুরিসডিকশন মানে বুঝতেই পারছো, তাদের যে হলো আইন কানুনের যে সীমানা, যে কার কতটুকু সীমানা, কে কতটুকুর মধ্যে তার জুরিসডিকশনটাকে নিয়ন্ত্রণ করবে সেইটা। আচ্ছা, এটা প্রথম তপশিলিতে বলা আছে। এছাড়া আরো কি আছে, এছাড়াও আছে রাজ্য তো শুধু নিলে হবে না, ইউনিয়ন টেরিটরি আছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাদেরও নাম নিতে হবে। তাহলে আরেকটা কি আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, কেন্দ্র শাসিত অঞ্চলের নাম। অ্যান্ড দেয়ার এক্সটেন্ট মানে তাদের সীমানা, এবং তাদের কি বলছে, সীমানা। আচ্ছা, এরপরে আমরা দেখব এছাড়া আর কি বলছে, দ্বিতীয় তপশিলি। তাহলে প্রথম তপশিলি তো তোমরা সবাই বুঝে গেলে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আর তাদের সীমানা সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় তপশিলিতে কি বলা হয়েছে, দ্বিতীয় তপশিলিতে বলা হয়েছে প্রভিশনস রিলেটিং টু দ্য এমলুমেন্টস অ্যালাউন্স অ্যান্ড প্রিভিলেজ অ্যান্ড সো অন। ঠিক আছে, বলছে যে বিভিন্ন যে সরকারি আধিকারিক আছে, বুঝলে, যে সরকারি আধিকারিক আছে তাদের হলো ভাতা, বেতন ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, বাংলায় লিখে দিচ্ছি, সরকারি আধিকারিকদের
আধিকারিকদের বেতন ও ভাতা, বেতন ও ভাতা, সরকারি আধিকারিকদের বেতন ও ভাতা, এইটা তুমি বলবে হলো 2 নম্বর তপশিলিতে কিন্তু আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে সরকারি অফিসিয়াল যারা রয়েছে, সেই সরকারি অফিসিয়াল কারা সেগুলো একটু দেখে নাও। এক হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের রাষ্ট্রপতি, সবাই জানো, তাহলে এখানে আমি লিখে দিলাম রাষ্ট্রপতি। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, গভর্নরস অফ স্টেট, অর্থাৎ রাজ্যপাল, বিভিন্ন রাজ্যে যে রাজ্যপাল থাকে সেই রাজ্যপালদের বেতন। ঠিক আছে, রাজ্যপাল। এরপরে কি বলছে, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, মানে লোকসভা কি জিনিস, রাজ্যসভা কি জিনিস, সেগুলো তো আমি বিশদে পরবর্তীকালে আলোচনা করব। এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের যুক্ত হতে হবে আমাদের এই কোর্সের সাথে, তাহলে দেখবে সব কিছু জিনিস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমি কি বলবো, 3 নম্বর যে সরকারি অফিসিয়াল যাদের হলো বেতন ও ভাতা 2 নম্বর তপশিলি অনুযায়ী হয়, সেটা কি, সেটা হলো স্পিকার আর ডেপুটি স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, স্পিকার, একটা হলো ডেপুটি স্পিকার। ঠিক আছে, এরপরে কি বলছে, 4 নম্বর যে আধিকারিক তার নাম হলো চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভায় থাকে চেয়ারম্যান, কিন্তু সেই রাজ্যসভায়, লোকসভায় যেমন স্পিকার ডেপুটি স্পিকার থাকে, ঠিক তেমনি রাজ্যসভায় থাকে কি, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে রেখো, রাজ্যসভার চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান। আচ্ছা, এছাড়া কি বলছে, দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দ্য স্টেট। কেন্দ্রে যেমন লোকসভা থাকে তেমনি রাজ্যে থাকে বিধানসভা। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে কি, বিধানসভা। তাহলে আমি লিখবো, এই জায়গাটা তুমি বাংলায় লিখে নেবে, রাজ্যের বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার। এরপরে কি, রাজ্যে যেমন বিধানসভা থাকে তেমনি রাজ্যে কিছু কিছু রাজ্যে আছে যেখানে বিধান পরিষদও থাকে। কিছু কিছু রাজ্যে আছে রাজ্যসভার মতন, যেমন কেন্দ্রে যেমন রাজ্যসভা থাকে তেমনি কিছু কিছু রাজ্য আছে তাদের বিধান পরিষদ থাকে। ঠিক আছে, তাহলে তুমি কাকে কার মতন তুলনা করতে পারো, লোকসভাকে তুলনা করতে পারো লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার সাথে, আর রাজ্যসভাকে তুলনা করতে পারো লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদকে। এর বাংলা নাম কি বলছি, বিধান পরিষদ, লিখে রাখবে বিধান পরিষদ। তাহলে ওর মতনই যেমন রাজ্যসভায় চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান ছিল, তেমনি বিধান পরিষদ আছে। সেই বিধান পরিষদও কি আছে, চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান, তারাও কিন্তু সরকারি আধিকারিকদের মধ্যে পড়বে। আচ্ছা, এই বিধান পরিষদ কতগুলো রাজ্যে আছে, পরীক্ষায় কিন্তু খুব কোশ্চেন আসে। তুমি বলবে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। দেখবে বেঙ্গল পুলিশের মেইনসে কিন্তু এই কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে তোমার যদি জিজ্ঞাসা করে, তুমি একটু লিখেই রাখতে পারো, বিহার, কমা দিয়ে লিখে রাখো মহারাষ্ট্র, তারপরে মহারাষ্ট্রের পরে কি কর্ণাটক, আর তারপরে তেলেঙ্গানা, আর লাস্ট কি অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা আর কি অন্ধ্রপ্রদেশ, এপিতে অন্ধ্রপ্রদেশ করে দিলাম। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে। ঠিক আছে, তাহলে 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। এটা আমি পরবর্তীতে আবার হয়তো ডিসকাস করতে করতে আমি পাবো, তো সেই তাদের নাম কিন্তু একটু মনে রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এছাড়া আর সরকারি আধিকারিক কে আছে, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ, জাজেস অফ হাইকোর্ট, এছাড়া আর কি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ, এরা আছে। ঠিক আছে, এদের কিন্তু বেতন আর যে ভাতা সেগুলো কিন্তু সবই সেকেন্ড তপশিলি অনুযায়ী কিন্তু নির্ধারিত হয়। ঠিক আছে,
তুমি এইখানে একটা নোট লিখতে পারো। ভারতে যে অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল আছে না, তার কিন্তু যে বেতন সেটা কিন্তু নির্ধারণ করা হয় রাষ্ট্রপতির দ্বারা, ঠিক আছে? এইটা তুমি নোট হিসাবে লিখে নাও। এদের বেতন কিন্তু তোমাদের শিডিউল অনুযায়ী হয় না, তাহলে লিখে রাখো। অ্যাটর্নি জেনারেল, আচ্ছা অ্যাটর্নি জেনারেল কি আর সলিসিটর জেনারেল কি তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলি। মনে করো আমাদের যেমন কোনো আমাদের বিরুদ্ধে যদি কোনো কেস হয়, তাহলে আমরা কি করব? আমরা কোর্টে যাব, উকিল ধরবো, তাই তো? কিন্তু সরকারের বিরুদ্ধে যদি কোনো কেস হয়, তাহলে সরকারের বিরুদ্ধে যদি কেস হয়, সেই কেস কারা লড়বে? তা সরকার নিশ্চয়ই কোনো উকিল বা কাউকে মানে খোঁজ করতে বেরোবে না, না? তাহলে তাদের জন্য পার্সোনাল উকিল থাকে, সেটাই হলো কি অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, ঠিক আছে? তাহলে অ্যাটর্নি জেনারেল এটাকেই কিন্তু বলা হয় ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর জেনারেল জেনারেল এর বেতন নির্ধারণ করেন রাষ্ট্রপতি। আচ্ছা, এই গেল আমার এইটুকু নোটস। এখানে আমি আর এক্সট্রা কিছু বলছি না। আচ্ছা, এক্সট্রা কিছু বলতে তোমাকে কি বলা যেতে পারে? কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সংখ্যা কতগুলো সেটা একটু বলা হয়নি। 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল আছে কিন্তু বর্তমানে ভারতে, আর 28টা কি রাজ্য আছে ভারতে, ঠিক আছে? তোমরা সবাই জানো 28টা রাজ্য হলেও মানে একটা রাজ্য তো এখন মানে জম্মু কাশ্মীর তোমরা সবাই জানো যে কেন্দ্রশাসিত অঞ্চলে কনভার্ট হয়ে গেছে। তো 29তম একটা রাজ্য ছিল কিন্তু ভারতে, সেই 29তম রাজ্যটা কি? সেটা হলো তেলেঙ্গানা। হ্যাঁ, 29তম রাজ্য তেলেঙ্গানা। সেই 29তম রাজ্য যে তেলেঙ্গানা, সেটা 2014 সালের 2 জুন কিন্তু তৈরি হয়েছিল। এটা মাঝের মধ্যে পরীক্ষা আসে, 2 জুন 2014 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। এটা মাঝের মধ্যে কিন্তু পরীক্ষায় আসে। আর একটা কোশ্চেন এখানে আসতে পারে, এভলিউশন অফ স্টেট অ্যাক্ট দ্বারা কিন্তু রাজ্যের পুনর্গঠন শুরু হয়েছিল, ঠিক আছে? রাজ্যের যে পুনর্গঠন শুরু হয়েছিল সেটা হলো 1956 রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী। 1956, সেই বলছিলাম না তোমাদের যে বিভিন্ন প্রভিন্সে বিভক্ত ছিল, সেই প্রভিন্সগুলোকে তো জুড়ে আমাদের প্রথমে রাজ্যের রূপ দেওয়া হয়েছিল। তো 14খানা রাজ্যের রূপ দেওয়া হয়েছিল যখন ভারত স্বাধীন হয়। তাহলে 1956 সালে, 1956 কি বললাম, রাজ্য পুনর্গঠন আইন, রাজ্য পুনর্গঠন আইন তোমার পরীক্ষা আসবে যে স্টেট রেভলিউশন অ্যাক্ট, এভলিউশন অ্যাক্ট, স্টেট এভলিউশন অ্যাক্ট কত সালে পাস, মানে কত সালে প্রেরিত হয়েছিল? 1956 সালে। হ্যাঁ, তাহলে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন, পুনর্গঠন আইন আইন দ্বারা প্রথমে 14টি রাজ্য তৈরি হয়। পরবর্তীকালে আরো রাজ্য যেগুলো তৈরি হয়েছিল সেগুলো আমরা পরবর্তীতে দেখবো, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন আলোচনা করবো সেই সময়। হ্যাঁ, 14টি রাজ্য তৈরি হয়, এটা জাস্ট একটু লিখে রাখলাম। তাহলে তোমরা এখান থেকে কি কি পড়ছো? শিডিউল, 12খানা শিডিউল, প্রথমে ছিল 8খানা শিডিউল, যার মধ্যে 12খানা শিডিউল এখন হয়ে গেছে। তো প্রথম শিডিউলে কি আছে? 28টা রাজ্যের নাম, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আর তাদের কি সীমানা। যেখানে আমরা দেখব যে 29 নম্বর রাজ্য যেটা ছিল সেটা হলো তেলেঙ্গানা, যেটা তৈরি হয়েছিল 2 জুন 2014 সালে। আর রাজ্য যে পুনর্গঠন আইন সেটা হলো 1956 সালে প্রেরিত হয়েছিল, যার দ্বারা কিন্তু 14টা, প্রথমে ইনিশিয়ালি 14টা কিন্তু রাজ্য তৈরি হয়েছিল। এই জিনিসগুলো তোমরা কিন্তু ভাইটাল পয়েন্ট হিসেবে এখানে তৈরি করতে পারো। আচ্ছা, সেকেন্ড তপশিলিতে আমরা কি দেখলাম? বিভিন্ন সরকারি আধিকারিকদের বেতন আর ভাতা। সে সরকারি আধিকারিক কারা, তাদের সবাইকে আমি কিন্তু এখানে
ডেসক্রিপশন মানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। বিভিন্ন এমপি এমএলএ এদেরকেও লিখতে হতো, তার লেখা হয়নি, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেকে আছে, তাহলে এমএলএ এমপিদের নামও লেখা হয়নি। কিন্তু নোট যেটা লিখেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল এর ভাতা কিন্তু নির্ধারণ করেন কে? রাষ্ট্রপতি নির্ধারণ করেন। এই জিনিসটা তোমরা কিন্তু একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা 3 নম্বর তপশিলিতে। 3 নম্বর তপশিলি কি বলছে? তৃতীয় তপশিলিতে ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশন। তার মানে বিভিন্ন যে এই সরকারি আধিকারিক, তাদের কিন্তু সরকারি আধিকারিকদের কি বলতো ওথ অর্থাৎ হলো শপথ বাক্য। তাহলে আমি লিখছি সরকারি আধিকারিকদের শপথ বাক্য। সরকারি আধিকারিকদের শপথ বাক্য পাঠ, শপথ বাক্য ওঠ, হ্যাঁ ওথ, ঠিক আছে। আচ্ছা, এই সরকারি আধিকারিকদের মধ্যে কে কে আছে? ইউনিয়ন মিনিস্টার্স মানে কেন্দ্রের যত মন্ত্রী নির্বাচিত হবে তারা, দ্য ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে ইলেকশন লড়ছে যে সমস্ত ক্যান্ডিডেট তারা, মেম্বার অফ দ্য পার্লামেন্ট মানে সংসদের সদস্যরা, সমস্ত সদস্যরা, দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ তিনিও শপথ বাক্য পাঠ করবেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগ, ভারতের যে ক্যাগ, স্টেট মিনিস্টার্স মানে রাজ্যের সমস্ত মন্ত্রীগণরা, এছাড়া কি ক্যান্ডিডেট ফর দ্য ইলেকশন অফ স্টেট লেজিসলেচার মানে রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় যারা ইলেকশন লড়বে তারাও শপথ বাক্য পাঠ করবেন। সব কিছুই কিন্তু সব কোথায় আছে? তৃতীয় তপশিলি অনুযায়ী হয়। তাহলে মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার তাদের সদস্যরা, এছাড়া কি দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট মানে হাইকোর্টের জাজেসরাও কিন্তু শপথ বাক্য পাঠ করেন। এরা হলো সেই সরকারি আধিকারিক। আচ্ছা, এখানে তুমি নোট হিসাবে একটা এক্সট্রা কথা লিখতে পারো যে আমাদের যে লোকসভার যে স্পিকার আছে না, তার কিন্তু আলাদা করে শপথ বাক্য পাঠ হয় না, এই কথাটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে লোকসভার যে স্পিকার এর শপথ বাক্য পাঠ হয় না। আলাদাভাবে কোনো হয় না, কেননা ইনি যখন গভর্নমেন্ট, যে নতুন গভর্নমেন্টটা ফর্ম হচ্ছে তোমরা মনে করো, সেই গভর্নমেন্ট যখন কত মানে স্পিকার কে? স্পিকার হলো এই যে নতুন গভর্নমেন্ট যেটা ফর্ম হচ্ছে সেটা তো লোকসভায় বসবে, যেটা এখন লোকসভার ভোট চলছে তোমরা সবাই জানো। এই নতুন গভর্নমেন্ট যখন তৈরি হবে, সেই নতুন গভর্নমেন্ট তৈরি হবে তার মধ্যে থেকেই একজন কিন্তু স্পিকার হিসাবে নিযুক্ত হবে, এদের মধ্যে একজন সদস্য, ঠিক আছে। তো যেহেতু এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাহলে তার সেই সাপেক্ষে কিন্তু সে একবার শপথ বাক্য পাঠ করে ফেলেছে, তাহলে তারপরে যখন সে স্পিকার হিসেবে নির্বাচিত হলো তখন কিন্তু আর এক্সট্রা ভাবে তার শপথ বাক্য পাঠ হয় না, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু মনে রেখো। এরপরে আমরা চলে আসবো পরবর্তী তপশিলিতে। চতুর্থ তপশিলি কি বলছে দেখে নাও। চতুর্থ তপশিলি বলছে ফোর্থ তপশিলি কি বলছে দেখো, অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ মানে রাজ্যসভা এবং রাজ্যসভায়, এইভাবে লিখে নাও বাংলায়, বিভিন্ন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় আসন বন্টন।
রাজ্যসভায় আসন বন্টন, এইটা বলা হয়েছে চতুর্থ তপশিলিতে। ঠিক আছে, তোমরা বাংলাতে লিখে নেবে। আচ্ছা, এছাড়া তোমাদের এখানে একটা কি এক্সট্রা ইম্পর্টেন্ট কথা বলার আছে, তুমি নোট করে লিখে নাও। তাহলে আমি এখানে একটা নোট লিখিয়ে দিচ্ছি। 26শে জানুয়ারি 1950, যখন কিনা আমাদের 26শে জানুয়ারি 1950 যখন কিনা আমাদের সংবিধান গৃহে মানে লাগু হয়েছিল, মানে কার্যকর হয়েছিল, তখন কিন্তু আমাদের রাজ্যসভায় মোট 216টা আসন ছিল। রাজ্যসভায় কতগুলো আসন ছিল? রাজ্যসভায় 216টা আসন ছিল, 216টি আসন ছিল। আসন ছিল, যার মধ্যে 12জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতেন। 12জনকে রাষ্ট্রপতি মনোনীত করতেন। মনোনীত করতেন। আচ্ছা, বর্তমানে কি এর কোনো চেঞ্জ হয়েছে? শুধুমাত্র কোথায় চেঞ্জ হয়েছে? আসন সংখ্যায়। যেটা আগে 216টা ছিল, এখন সেটা 250টা আসন হয়েছে। এটা 250টি আসন হয়েছে। আর 12জনকেই রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করেন, এখনো 12জনকেই মনোনীত করেন। তাহলে তোমার কোশ্চেন কি কি আসতে পারে? যখন ভারত স্বাধীন হয়েছিল, অর্থাৎ ফোর্থ শিডিউল অনুযায়ী তোমাকে কোশ্চেন এইভাবে একটা নতুন কোশ্চেন ইন ফিউচার তৈরি হতে পারে যে ফোর্থ শিডিউল অনুযায়ী রাজ্যসভার ক্যাপাসিটি কত ছিল? উত্তর কি হবে? 216। কিন্তু বর্তমানে ক্যাপাসিটি কত? 250টি আসন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে আসবো আমরা পঞ্চম তপশিলিতে। পঞ্চম তপশিলিতে কি বলছে? প্রভিশনস রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল্ড এরিয়াস অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস, মানে তপশিলি জাতি এবং উপজাতির যে অঞ্চল, সেই অঞ্চলের শাসনের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে ফিফথ তপশিলির সাথে যুক্ত, ফিফথ তপশিলি যুক্ত হলো তপশিলি জাতি ও উপজাতির উপজাতি অঞ্চলের শাসন ও নিয়ন্ত্রণ। শাসন ও নিয়ন্ত্রণ, ঠিক আছে, এটার সাথে কিন্তু ফিফথ তপশিলিটা যুক্ত। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইদানিং কিন্তু এইসব এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ষষ্ঠ তপশিলি তোমরা দেখবে এবছর এনটিপিসি যে টায়ার 2 হয়েছিল 2022-এ, সেই 2022-এ কিন্তু এর উপরে কিন্তু একটা কোশ্চেন এসেছিল। কোন তপশিলি অনুযায়ী, মানে তপশিলি জাতি আর উপজাতি অঞ্চলের কিন্তু শাসন কাঠামো পরিচালিত হয় ফিফথ তপশিলি অনুযায়ী, ফিফথ শিডিউল অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, এবার ষষ্ঠ তপশিলি কি বলছে? provisions relating to the administration of the tribal areas in the state of Assam, Meghalaya, ত্রিপুরা, মিজোরাম। ভিভিআই কোশ্চেন এখান থেকে আসবে একটা, যে 4টি রাজ্য তারা কোনটা কোনটা? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পুরো মুখস্থ রাখবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই চারটি রাজ্যের ট্রাইবাল এরিয়াস, অর্থাৎ উপজাতি অঞ্চলের
উপজাতি অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শাসন পরিচালনা। এটা হলো তোমার ষষ্ঠ তপশিলিতে বলা হয়েছে। এই চারখানা রাজ্যের নাম কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মাথায় রেখো কিন্তু এই চারটে রাজ্যের নাম, ঠিক আছে। এরপরে আমরা চলে আসব তার পরবর্তী তপশিলি, অর্থাৎ হলো সপ্তম তপশিলি, খুবই গুরুত্বপূর্ণ আর একটা তপশিলি। বলছে যে এই সপ্তম তপশিলি অনুযায়ী কি বলা হয়েছিল শোনো, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। তাহলে আমি ডাইরেক্ট একবারে এখানে তোমাকে লিখে দিই, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আচ্ছা, এখানেও দেখো ইংলিশে বলে দিয়েছে ডিভিশন অফ দ্য পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আচ্ছা, এই যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে ক্ষমতাগুলো বন্টন করা হয়েছে, বলতে কোন ক্ষমতা সেগুলো তো পরে আলোচনা করবই। এই ক্ষমতার বন্টনটা না বিভিন্ন লিস্টে সেগুলোকে উল্লেখ করে করে বন্টনটা করা হয়েছে। তাহলে যে লিস্ট কটা, মানে তিনটে লিস্টে, কটা লিস্টে তোমার পরীক্ষা আসবে, তিনটে লিস্টের মাধ্যমে ক্ষমতার বন্টন হয়েছে। এক নম্বর লিস্ট যেটা, তার নাম কি ইউনিয়ন লিস্ট বা কেন্দ্র তালিকা। দুই নম্বর কি স্টেট লিস্ট বা রাজ্য তালিকা। আর তিন নম্বর কি কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। তাহলে তোমরা এইগুলো কিন্তু একটুখানি বাংলায় লিখে রাখো। একটা হলো কেন্দ্র তালিকা, দুই হলো রাজ্য তালিকা, আর তিন হলো যুগ্ম তালিকা। এই তিনটের মাধ্যমে কিন্তু যে ক্ষমতা তার বন্টন হয়েছিল। আচ্ছা, বর্তমানে কি বলছে, ইউনিয়ন লিস্টে কতগুলো সাবজেক্ট আছে? 98টা সাবজেক্ট আছে। 98টা না, অ্যাকচুয়ালি 100টা সাবজেক্ট আছে, কিন্তু নাম্বারিং করা আছে 98 পর্যন্ত। এটা খেয়াল রেখো, মোট কতগুলো সাবজেক্ট আছে কেন্দ্র তালিকায়? 100টা সাবজেক্ট আছে, আর নাম্বারিং করা আছে 98 পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখে নিই রাজ্য তালিকায়। রাজ্য তালিকায় কতগুলো সাবজেক্ট আছে রাজ্য তালিকায়? এখানে তো 59 লেখা রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে 61। এখানে একটু ভুল লেখা আছে, এটা 61 হবে। রাজ্য তালিকায় কতগুলো বিষয় আছে? 61টা বিষয় আছে। 61টা বিষয় আছে, যেটা পূর্বে কত ছিল? পূর্বে ছিল 66টা। আর যুগ্ম তালিকায় কতগুলো বিষয় আছে? যুগ্ম তালিকায় 52টা বিষয় আছে, এটা একদমই ঠিক। যেটা পূর্বে কত ছিল? 47টা বিষয় ছিল। তার মানে কিছু সাবজেক্ট আছে, 5খানা সাবজেক্ট আছে, সেটা কিন্তু রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় কিন্তু এসেছিল। 5খানা বিষয় রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় ট্রান্সফার হয়েছিল, ঠিক আছে। তোমরা একটুখানি দেখে নেবে যে সেই 5খানা বিষয় কি কি, ঠিক আছে। তাহলে আমি এখানে একটুখানি নোট লিখে দিচ্ছি। নোট হিসাবে তুমি যেটা লিখবে, 42তম সংশোধনী 1976 দ্বারা পাঁচটি বিষয়, 1976 সালে একটা সংশোধনী হয়েছিল যার নাম হলো 42তম সংশোধনী। তার দ্বারা এই 5টি বিষয় রাজ্য তালিকা থেকে
যুগ্ম তালিকায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা নোট করে নেবে। আচ্ছা, এইবার যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হলো কোন তালিকায় কি কি আছে, এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে এর উপরে কোশ্চেন। তো আমি এখানে তোমাদের একটু লিখিয়ে দিচ্ছি অল্প করে। ইউনিয়ন লিস্টে কি কি আছে। ইউনিয়ন লিস্টে আছে রেলওয়ে, তোমরা জানো যে রেলওয়ে কিন্তু পুরোপুরি কে দেখভাল করে, কেন্দ্র দেখভাল করে, ওখানে কিন্তু রাজ্য কোনো রকম মাথা ঘামাতেই পারে না, তাই না। রেলওয়ে, আর্মি বা মিলিটারি বলতে পারো, আর্মি, আর্মিটা পুরোপুরি কার উপরে, এর দায়ভার ইউনিয়নের উপরে, এই কেন্দ্র তালিকার উপরে। তবে সিবিআই যেটা হানা দিচ্ছে এখন বাড়ি, মানে বিভিন্ন নেতাদের বাড়ি, সিবিআই এটা পুরোপুরি কেন্দ্র কিন্তু এটা পরিচালনা করে। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তোমরা সবাই জানো যে ভারত ব্যাংকার্স ব্যাংক যেটাকে বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাকেও কিন্তু ইউনিয়ন লিস্ট আছে, মানে কেন্দ্র এটাকে কিন্তু কন্ট্রোল করে। এছাড়া নেভি, এয়ারফোর্স এগুলো আছে। এছাড়া ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের বিষয়গুলো সেগুলো কিন্তু কেন্দ্র কিন্তু মানে ইয়ে করে। হ্যাঁ, ইউনাইটেড নেশন যে বিষয়গুলো, অর্গানাইজেশন, ইউএনওর যে বিষয়গুলো, আর যেটা বললাম এয়ারফোর্স, নেভি, এগুলো ঠিক আছে ইউনিয়নের মধ্যে আসে। আচ্ছা, রাজ্য তালিকা স্টেট লিস্টে কোনগুলো আছে এগুলো একটু লিখে রাখো। স্টেট লিস্টে কি কি আছে। স্টেট লিস্টে আছে পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন, খুব গুরুত্বপূর্ণ, এটা প্রিভিয়াস ইয়ার এসেছিল কিন্তু। পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন, স্যানিটেশন মানে যে জনগণের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, ঠিক আছে, স্বাস্থ্য আর পরিচ্ছন্নতা। এছাড়া আর কি কি আছে, এছাড়া আরো স্টেট লিস্টে যেগুলো পরীক্ষায় আসে, বেটিং অ্যান্ড গ্যাম্বলিং, অর্থাৎ যে সমস্ত দেখবে লটারি টটারিগুলো হয় সেইগুলো, এই যে ডিয়ার লটারি, তোমরা জানোই যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু এটাকে ইয়ে করে। বেটিং অ্যান্ড গ্যাম্বলিং এটা পরীক্ষায় এসেছিল, বিটিটি আইএনজি, বেটিং অ্যান্ড গ্যাম্বলিং। কমা দিয়ে লেখো ট্যাক্স অন ল্যান্ড, মানে যে সমস্ত জমি রয়েছে তার উপরে যে ট্যাক্স, ট্যাক্স অন ল্যান্ড, বিল্ডিং, ল্যান্ড বিল্ডিং এইসবের উপরে যে ট্যাক্সগুলো নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি কি আরো পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো সবই লিখে দিচ্ছি। লাইভ স্টক অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি, অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি। এর মানে কি, এর মানে হলো যে গবাদি পশু, তার পশু চাষ বা তার হলো প্রতিপালন, গবাদি পশু প্রতিপালন, ঠিক আছে। এইগুলো কিন্তু রাজ্য লিস্টের মধ্যে আসে, এটা কিন্তু পরীক্ষায় 2019 সালে আবার 2021 সালে দুবার এসেছে। লাইভ স্টক অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারির যে বিষয়টা, এটা কিন্তু দুবার এসেছে। হ্যাঁ, এছাড়া কি খেলাধুলা, স্পোর্টস, এটাও পরীক্ষায় 2-3 বার এসেছে, স্পোর্টস যেটা। তাহলে স্পোর্টস বা খেলাধুলা এটাও কোন লিস্টে আসে, রাজ্য তালিকা আছে।
আচ্ছা, এগ্রিকালচার, কৃষি, এগ্রিকালচার বা কৃষি, এটাও কিন্তু তোমার রাজ্য তালিকায় আসে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর রাজ্য তালিকায় সবকিছুই মোটামুটি বলে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এ কটা পড়লেই হবে, এ কটাই কিন্তু পরীক্ষায় খুব বারবার আসে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হলো রাজ্য তালিকা গেল। আরেকটা আছে কি, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা। আচ্ছা, এই বিষয়গুলো একটুখানি বলে দিই, যে তালিকাগুলো আছে অর্থাৎ কেন্দ্র তালিকা, এর উপরে যে আইন কানুন আছে, কেন্দ্র তালিকায় যে সমস্ত বিষয়গুলো তোমরা পড়লে আর কি, বুঝলে? তো এই কেন্দ্র তালিকায় যে সমস্ত বিষয়গুলো পড়লে, এইগুলোই কারা সমস্ত এর উপরে যে আইন কানুন সব কে তৈরি করবে? কেন্দ্র, সেন্ট্রাল। আচ্ছা, স্টেট তালিকার পুরোপুরি নিয়ন্ত্রণ এবং এর আইন কানুন কে তৈরি করবে? রাজ্য। আর এখন যেটা পড়বো অর্থাৎ কনকারেন্ট লিস্ট, এর উপরে যা নিয়ম কানুন আর আইন টাইন এগুলো সব তৈরি করবে কারা? যুগ্ম ভাবে। অর্থাৎ কনকারেন্ট লিস্ট মানে কি? যুগ্ম তালিকা, মানে কেন্দ্র আর রাজ্য মিলিত হবে কিন্তু। ঠিক আছে, তো যুগ্ম তালিকার মধ্যে প্রথমেই যেটা আসছে ফরেস্ট। এই ফরেস্ট কিন্তু জানো, ফরেস্টটা সম্পর্কে তোমরা জানো কিনা জানি না। ফরেস্ট কিন্তু আগে না তোমার রাজ্য তালিকায় ছিল, পরে যে বললাম না 5টা বিষয় ট্রান্সফার হয়েছিল, সেটা কিন্তু তার মধ্যে ফরেস্ট ছিল, ফরেস্ট মেজারমেন্ট এসব অনেক কটা ছিল। সেই 5খানা বিষয় কি, তোমরা কিন্তু অবশ্যই নেটে সার্চ করবে। তোমাদের উপরে একটু দায়িত্ব দিলাম, আমি সব লিখিয়ে দেবো তা হবে না, তোমাদের উপরে একটু দায়িত্ব দিলাম। 5খানা বিষয় যেটা কনকারেন্ট লিস্টে ট্রান্সফার হয়েছিল স্টেট লিস্ট থেকে, সেই 5খানা বিষয় তোমরা কিন্তু নোটে লিখবে। ঠিক আছে, ফরেস্ট লেখো। এছাড়া এডুকেশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস এডুকেশন, এটা বারবার পরীক্ষা আসে। অর্থাৎ শিক্ষা, শিক্ষা কিন্তু দুজন মিলে তৈরি করবে, রাজ্য কেন্দ্র দুজন মিলে এর উপরে আইন নিয়ম বা সবকিছু তৈরি করবে। ঠিক আছে, এছাড়া প্ল্যানিং বলে একটা শব্দ যদি পরীক্ষা আসে, প্ল্যানিং, প্ল্যানিং মানে যে পরিকল্পনা, এটা কনকারেন্ট লিস্টে থাকবে। ঠিক আছে, ট্রেড ইউনিয়ন, তোমরা সবাই জানো ইউনিয়ন, ব্যবসা বাণিজ্যের যে ইউনিয়নগুলো হয় ট্রেড ইউনিয়ন, সেটাও কিন্তু কনকারেন্ট লিস্টে পড়বে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে অলরেডি। ঠিক আছে, কনকারেন্ট লিস্টের মধ্যে ট্রেড ইউনিয়ন খেয়াল থাকে যেন। এছাড়া আর কি, ম্যারেজ, ওয়েলফেয়ার, লেবার, ম্যারেজটা লিখে দিই। ম্যারেজ সংক্রান্ত কোনো আইন টাইন পাস করাতে গেলে দুজন মিলেই কিন্তু করবে। ম্যারেজ, ওয়েলফেয়ার, লেবার, লেবার, ব্যাংকিং, ইলেকট্রিসিটি, ব্যাংকিং ব্যাপারটা যেটা, এটাও পরীক্ষা আসতে পারে। ব্যাংকিং, ইলেকট্রিসিটি যেটা, এটাও কিন্তু কনকারেন্ট লিস্টে আছে। ইলেকট্রিসিটি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সবই পরীক্ষায় আসতে পারে। এই কটাই তোমরা পড়বে কনকারেন্ট লিস্টের উপরে। আচ্ছা, চলে আসি পরবর্তী স্লাইডে। তাহলে আমরা কিন্তু সপ্তম তপশিলি পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ পড়লাম। আচ্ছা, সপ্তম তপশিলি, সপ্তম তপশিলিতে আর কিছুই না, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আর এই ক্ষমতার বন্টন হচ্ছে কতগুলো লিস্টের মাধ্যমে? 3টি লিস্ট বা তালিকার মাধ্যমে সেই ক্ষমতার বন্টন হয়েছে, তাই তো? এটা কিন্তু আমরা 7খানা তপশিলি আমার শেষ হয়ে গেল। এবার 8 নম্বর যে তপশিলিটা রয়েছে সেটা আমরা দেখব। 8 নম্বর তপশিলি কি বলছে দেখে নাও। বলছে যে ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের ভাষা। তাহলে আমি কি লিখবো? সংবিধানের ভাষা, সংবিধানের ভাষা। সংবিধানের ভাষা কত নম্বর তপশিলি? তুমি উত্তর দেবে 8 নম্বর তপশিলি। আচ্ছা, সংবিধানে প্রথমে মোট কটা ভাষা ছিল? 14টা ভাষা ছিল। আর বর্তমানে কতগুলো ভাষা? 22টা ভাষা। এটা পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। তাহলে বর্তমানে সংবিধানে কটা ভাষা? 22টা। প্রথমে কতগুলো ছিল? 14টা।
আচ্ছা, যে 14খানা প্রথমে ছিল সেগুলো একটু দেখে নাও। আসামিস, বেঙ্গলি, বোডো, ডোগরি, আচ্ছা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, আচ্ছা, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু আর উর্দু। আচ্ছা, এখানে তো তাহলে সবই হয়ে গেল, 22খানায় হয়ে গেছে। হ্যাঁ, এখানে 22খানা ভাষার নামই বলে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 22খানা ভাষা তোমরা একটা জাস্ট একবার পড়ে নেবে কোন কোন ভাষাগুলোর কথা এখানে বলা হচ্ছে। পরীক্ষায় আসবে নিচের কোন ভাষাটি মানে অষ্টম তপশিলিতে উল্লেখ নেই, সেখানে কিন্তু উত্তর বারবার ইংলিশ নেয়। হ্যাঁ, এবার ইংলিশ ভাষায় কিন্তু সংবিধান লেখা, কিন্তু ইংলিশ কিন্তু এই অষ্টম তপশিলিতে নিজেকেই জায়গা করে নিতে পারেনি। ঠিক আছে, তাহলে এই বিষয়টা যেন তোমাদের একটু খেয়াল থাকে। আচ্ছা, তাহলে প্রথমে তো 14টা ভাষা ছিল, পরে তো 6খানা যুক্ত হয়। তো যে 6খানা যুক্ত হয় সেগুলো তো সংবিধান সংশোধনীর মাধ্যমে তো যুক্ত হবে না, এমনি এমনি তো যুক্ত হতে পারে না, মানে হাওয়ায় হাওয়ায় মানে উড়ে এসে তো নিশ্চয় যুক্ত হবে না। তাহলে দেখো, প্রথমে যে যুক্ত হচ্ছে সিন্ধি ভাষা। সিন্ধি ভাষা যেটা যুক্ত হচ্ছে, এটা 21তম সংবিধান সংশোধনী 1967 দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে সিন্ধি ভাষা যুক্ত হচ্ছে 21তম সংবিধান সংশোধনী 1967, লিখে রাখবে। 2 নম্বর বিষয় যেটা কোঙ্কনি, মণিপুরি, নেপালি, এই 3টে ভাষা, এটা হলো 71তম সংবিধান সংশোধনী 1992 দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে প্রথমে একটা 1967-তে একটা সিন্ধি ভাষা, 1992-এ 71তম সংশোধনী দ্বারা 3টে ভাষা, কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, এই 4টি ভাষা 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 2003 সালে যুক্ত হয়েছিল। পরীক্ষায় এক বছর প্রশ্ন হয়েছিল 2003 সালের 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কয়টি ভাষা সংবিধানে যুক্ত হয়? উত্তর হবে কিন্তু 4টি ভাষা। খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুধুমাত্র পড়লেই হবে না, কত কিছু ফুটিয়ে তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। আর লাস্ট দেখো, উড়িয়া ভাষা, সেই উড়িয়া ভাষা যুক্ত হয়েছিল 96তম সংবিধান সংশোধনী 2011 দ্বারা। তাহলে খেয়াল থাকবে কারা কারা যুক্ত হয়েছিল, কত কোন কোন সালে কিন্তু যুক্ত হয়েছিল, এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আর কিছু বলার বলতে কি আছে? আচ্ছা, কোন ভাষা কোথায় বলা হয় মোটামুটি এখানে তোমরা এই কটা একটুখানি দেখে রাখবে। দেখো, তোমার পরীক্ষা আসতে পারে মৈথিলি ভাষা। মৈথিলি ভাষাটা তোমরা জানো কোথায় ব্যবহার হয়? প্রচলিত আছে বিহারে কিন্তু মৈথিলি ভাষা। আচ্ছা, বোডো ভাষাটা আসাম, নাগাল্যান্ড, এসব জায়গায় বোডো ভাষাটা, আসাম, নাগাল্যান্ড, এইসব জায়গায় কিন্তু বোডো ভাষাটা বলা হয়। তোমার পরীক্ষায় আসবে কোঙ্কনি ভাষা কোথায় মানে বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, আর অলরেডি এসেওছে দেখবে গোয়াতে। এই কতগুলো জিনিস একটু তোমরা খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা, ডোগরি ভাষা হলো ডোগরি ভাষা যেটা, সেটা কোথায়? এই যে ডোংরি বা ডোগরি, এটা হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীরে কিন্তু। হ্যাঁ, হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীরে এই ভাষাটা কিন্তু বলা হয়। সাঁওতালি তোমরা সবাই জানো ঝাড়খণ্ডে বলে। আচ্ছা, এর পরবর্তী 9তম তপশিলিতে কি বলছে একটু দেখে নাও। 9ম তপশিলিতে বলছে যে অ্যাক্ট অন রেগুলেশনস অফ দ্য স্টেট লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্মস। খুব গুরুত্বপূর্ণ জিনিস, ল্যান্ড রিফর্মস অ্যান্ড অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেমস। বিষয়গুলো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। যে 9ম তপশিলিটা যেটা বলা হয়েছিল সেটা হলো ভূমি সংস্কার আইন আর জমিদার প্রথার বিলুপ্তিকরণ। ঠিক আছে, ভূমি সংস্কার আইন আর কি লিখবে, জমিদার প্রথার বিলুপ্তিকরণ নিয়ে কিন্তু এই 9ম তপশিলিটা বলা হয়েছে। এই 9ম তপশিলিটা কিন্তু দেখো, আমি বলেছিলাম 8খানা তপশিলি কিন্তু প্রথমে ছিল, তাহলে 9ম তপশিলি তো নতুন করে ঢুকছে। তার জন্য দেখো 9ম তপশিলির কথা কি বলছে, এই তপশিলি প্রথম সংবিধান সংশোধনী 1951 দ্বারা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছিল। তাহলে 8ম পর্যন্ত তপশিলি কিন্তু প্রথমেই ছিল, আর 9ম তপশিলিটা কিন্তু যুক্ত হলো কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা? প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 দ্বারা। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝায় তোমাকে। ভূমি সংস্কার আইন বা জমিদারি প্রথার বিলুপ্তি বলতে কি বোঝাচ্ছে? ভারত যখন 1947 সালে তোমার স্বাধীন হচ্ছে, তার পরবর্তীকালে কি হচ্ছে, সরকারের কাছে কিন্তু কোনো ভূমি নেই,
সরকার মানে সরকারের কাছে কোনো ভূমি নেই, ভূমি কার কাছে আছে? বিভিন্ন জমিদারগণের কাছে আছে ভূমি, তাই তো? সেই জমিদারগণরা তো সরকারকে জমি দেবে না। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের 1950 সালে আচার্য বিনোবা ভাবে, তোমরা সকলেই নাম শুনেছো, 1950 সালে বিনোবা ভাবে একটা মুভমেন্ট চালু করেন, যেটা কিনা ভূদান আন্দোলন নামে পরিচিত, তাই তো? সবাই জানো ভূদান আন্দোলন। ভূদান আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সকলেই কিন্তু তারা স্বেচ্ছায় সরকারকে ভূমি দান করতে থাকে। এবার কিছু কিছু জমিদারত্ব আছে যারা কিনা সরকারকে ভূমি দান করবে না। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সরকারি নিজেই পদক্ষেপ নেয় যে সবাইকে একটা লিমিটেশনের বেশি কিন্তু জমি রাখতে দেওয়া যাবে না, তার বেশি যদি জমি তোমার কাছে থাকে সেগুলো খাস হয়ে যাবে, অর্থাৎ সরকার অধিগ্রহণ করে নেবে কিন্তু, ঠিক আছে? আর এই বিষয়টাই যখন আইন রূপে বলবৎ হলো, সেটাই হলো নবম তপশিলিতে ঢুকলো, এবং কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা? প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু এটা যুক্ত হয়েছিল 9th তপশিলিতে, তাই তো? 1951 সালে, এটা মনে রেখো, ঠিক আছে? চলে আসছি দশম তপশিলি। দশম তপশিলি মানেই তোমরা সবাই জানো দল ত্যাগ বিরোধী আইন। দল ত্যাগ বিরোধী আইন, তাহলে আমি লিখে দিই দল ত্যাগ বিরোধী আইন, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে? ইংলিশে কি বলবো? অ্যান্টি ডিফেকশন ল। মানে এই বিষয়টা যদি তুমি বুঝতে চাও তাহলে আমি বলছি একটুখানি। মনে করো কোনো এক ব্যক্তি কোনো একটা পলিটিক্যাল পার্টির চিহ্নে কিন্তু ভোটে লড়ে সে মনে করো ভোট জিতেছে, পরবর্তীকালে সে যদি অন্য কোনো পার্টিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যে পার্টির হয়ে সে ভোট লড়েছিল সে কি করতে পারে? তার বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল ইউজ করতে পারে। এর ফলে কি হবে? তার যে এমপি বা এমএলএ যে পদটা রয়েছে সেই পদটা কিন্তু খারিজ হয়ে যাবে, ঠিক আছে? এটাই বলছে দল ত্যাগ বিরোধী আইন। এই আইনটা কখন আনা হয়েছিল শোনো, রাজীব গান্ধীর সময় আনা হয়েছিল। এটাও পরীক্ষায় মাঝে মধ্যে আসে, রাজীব গান্ধী কিন্তু এই অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু এনেছিল। আচ্ছা, এইটাও তো তোমার দশম তপশিলি, এও তো পরবর্তীতে যুক্ত হয়। আচ্ছা, কখন যুক্ত হয়? 52তম সংবিধান সংশোধনী আইন 1985 দ্বারা কিন্তু এটা যুক্ত হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস, 52তম সংবিধান সংশোধনী আইন 1985 সালে যুক্ত হয়েছিল। কার দ্বারা যুক্ত হয়েছিল? রাজীব গান্ধীর সময়, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। এবার চলে আসছি তোমার এটা তোমরা তো জানোই যে রাজীব গান্ধীর সেই সময় কিন্তু উপরে একটা ভীষণ সমস্যা হয়, যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যখন রাজীব গান্ধী মানে নতুন প্রধানমন্ত্রী হয় তখন কিন্তু তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। কংগ্রেসের পপুলারিটি সেই সময় কমে গেছিল এবং সকল বিভিন্ন ধরনের এমএলএ এমপিরা কি করছিল? কংগ্রেসের অন্যান্য পার্টিতে যোগ দিচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রাজীব গান্ধী এই দল ত্যাগ বিরোধী আইন কিন্তু নিয়ে আসেন, ঠিক আছে? এর পরবর্তীকালে আমরা দেখবো 11 এবং 12তম তপশিলি। 11 আর 12তম তপশিলি খুব সহজেই মনে রাখতে পারবে, একটা হলো পঞ্চায়েত আর একটা কি? পৌরসভা। তাহলে 11তম তপশিলিতে কি বলবো আমি? পঞ্চায়েত। পঞ্চায়েত পঞ্চায়েত। আর 12তম তপশিলিতে পৌরসভা, ঠিক আছে? পৌরসভা। তো এই জায়গাটা শুধু এইরকম ভাবে পড়লেই হবে না, এখান থেকে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে কি বলছে দেখে নিই আমরা। পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য পঞ্চায়েত, ঠিকই যেটা বললাম পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে। আচ্ছা, পঞ্চায়েতে কতগুলো ম্যাটার আছে? 29টা ম্যাটার আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু। পঞ্চায়েতে কতগুলো বিষয় আছে? 29টা বিষয় আছে। আর পৌরসভায় কতগুলো বিষয় আছে? 18টা বিষয় আছে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো। তাহলে আরেকবার জিজ্ঞাসা করি, পঞ্চায়েতে কতগুলো বিষয় আছে? 29। আর পৌরসভায় কতটা বিষয় আছে? 18টা বিষয় আছে। আচ্ছা, এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা যুক্ত হয়েছিল 73তম সংবিধান সংশোধনী 1992 দ্বারা। খুব গুরুত্বপূর্ণ, 73তম সংবিধান সংশোধনী 1992 দ্বারা। আর পৌরসভা যুক্ত হয়েছিল 74তম সংবিধান সংশোধনী 1992, মানে একই সালে দুখানা সংশোধনী হয়েছিল, একটা 73 আর একটা 74।
আর একটা জিনিস মনে রাখবে, যেখানেই পঞ্চায়েত থাকবে তারপরেই কিন্তু পৌরসভা থাকবে, ঠিক আছে? সংবিধান পড়তে পড়তে এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীকালে দেখবো। তাহলে তোমরা আরেকটা জিনিস যেখানে এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা বললাম, যে পঞ্চায়েতে কিন্তু 29টা সাবজেক্ট, আর পৌরসভায় কিন্তু কতগুলো, 18টা বিষয়, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা যারা যারা আমাদের জিএস একাডেমি অ্যাপে এখনো যুক্ত হওনি, তারা ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই জিএস একাডেমি অ্যাপটা ডাউনলোড করে রাখবে। এবং এই অ্যাপে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস পাবে, প্রচুর শুধু ম্যাটেরিয়ালসই বলবো না, পুরো আপডেটেড ম্যাটেরিয়ালস, আপডেটেড কন্টেন্ট এবং সমস্ত কোর্স তোমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে পেতে থাকবে। সুতরাং আর যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে, তারা তো আমাদের এই নাম্বার দেওয়া যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলো কিন্তু তারা কন্ট্যাক্ট করতে পারে। এই পরবর্তী যে নাম্বারটা রয়েছে, এটাই কিন্তু তোমরা সর্বদাই আমাকে কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।